সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ক্ষেত্রে বিরোধী দলকে অন্যান্য সংসদ সদস্যকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলার স্টাইল, প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে তিনি অনেকটা ডিফ্যাক্টো প্রধানমন্ত্রীর মতো যেভাবে ভঙ্গিমায় কথাবার্তা বলেন এবং সংবিধানের যে ধরনের ব্যাখ্যা নিজের মতো করে আপন মহিমায় দেন, মাঝে মাঝে যা স্ববিরোধিতায় রূপান্তরিত হয়, সেগুলো জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। আর একজন ওবায়দুল কাদের আমরা দেখতে পাই কিনা, আমরা শঙ্কিত হয়ে পড়েছি। তারই প্রেক্ষাপটে আমরা গণভোটের এই যে জনসম্পৃক্ততা ছিল, প্রায় 70% মানুষ যে ভোটের রায় দিয়েছে, যারা 51% ভোট পেয়ে তারা সরকার গঠন করে ক্ষমতা পরিচালনা করছে, তাদের চাইতেও বেশি পাওয়ারফুল যেই ভোট, সেই ভোটকে তারা ডিনাই করার মতো সাহস তারা দেখাচ্ছে। এখন তারা সেই প্রস্তাব উত্থাপন করবে না, সেই রায়কে তারা বাস্তবায়ন করবে না। তারই প্রেক্ষাপটে ছাত্র সংগঠন হিসেবে, দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবির মনে করছে এই পরিস্থিতিতে মুখ বন্ধ করে থাকার কোনো সুযোগ নেই। আমরা আমাদের কথাগুলো বলবো, আমাদের দাবিগুলো উত্থাপন করছি। সরকারের সুবুদ্ধি উদয় না হলে আমরা রাজপথে দাঁড়িয়ে আমাদের কথাগুলো বলার চেষ্টা করব এবং দাবি আদায়ের জন্য ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশে রাজনীতির একটা নতুন মেরুকরণ তৈরি হয়েছে। জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর পরে একটি সরকার গঠিত হয়েছে। যদিও আমাদের প্রত্যাশা ছিল এই সরকারটি জনগণের রায় নিয়ে গঠিত হবে, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় পেশি শক্তি খাটিয়ে এবং তারা নানাভাবে প্রশাসনকে প্রভাবিত করে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে ব্রুট মেজরিটি নিয়ে। এরপরেই সংসদ অধিবেশনে আমরা তাদের কাছে প্রত্যাশা করেছিলাম একটি জনবান্ধব, জন আকাঙ্ক্ষার একটি দেশ গড়ার জন্য সরকার এবং বিরোধী দল কাঁধে কাঁধ মিলিয়ে এই রাষ্ট্র গঠনের জন্য ভূমিকা রাখবে। জুলাই বিপ্লবে যারা ভূমিকা রেখেছিল, শহীদ হয়েছে, জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, যে সকল ছাত্র নেতৃবৃন্দ এখানে ভূমিকা রেখেছিল, তাদের সাথে করে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রয়াস তারা পাবে। কারণ তাদের রাজনৈতিক অধিকার দীর্ঘ সময় ধরে বঞ্চিত ছিল। তাদের প্রধান নেতা দেশের বাইরে দেশান্তরিত অবস্থায় ছিল। এই অবস্থায় থেকে দেশের রাজনীতির একটা পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে, যারা এখানে আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে সাথে নিয়ে এই দেশ গড়ার যে সুযোগটা তাদের ছিল, সেটা তারা না করে ভিন্ন পথে, ভিন্ন পন্থা তারা অবলম্বন করেছে। এবং তাদের মধ্যে যে অহংবোধ, আমি সামগ্রিক প্রেক্ষাপটে বর্তমান সময়ের আলোকে আমাদের আজকে যে সেমিনারের আয়োজন করা হয়েছে, সেই সেমিনারের প্রবন্ধ পেপার আপনাদের সামনে উপস্থাপন করছি। গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি সরকারের দায় ও জবাবদিহিতা, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং জনরায়ের সাংবিধানিক চরিত্র নিয়ে আমি শুরুতে আলোচনা করব। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি হলো জনসম্মতি, অংশগ্রহণ ও সার্বভৌম ইচ্ছার প্রতিফলন। একটি রাষ্ট্র তখনই প্রকৃত অর্থে গণতান্ত্রিক রূপ লাভ করে যখন জনগণের ইচ্ছাকে কেবল রাজনৈতিকভাবে নয়, বরং সাংবিধানিক ও আইনিভাবে সর্বোচ্চ মর্যাদা দেয়া হয়। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থান এই মূলনীতির এক বাস্তব ও শক্তিশালী বহিঃপ্রকাশ হিসেবে আবির্ভাব হয়েছে। এই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ ও স্বৈরাচার শাসন ব্যবস্থার মূলোৎপাটন হয়েছে। রাষ্ট্র পুনর্গঠনের একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে সার্বজনীন রাজনৈতিক দাবি ছিল রাষ্ট্রীয় কাঠামোর আমূল পরিবর্তন করা, এমন মৌলিক সংস্কার এখানে আনয়ন করা যার মাধ্যমে ভবিষ্যতে কোনো ব্যক্তি বা দল পুনরায় ফ্যাসিবাদী চরিত্র অথবা ক্ষমতার একচ্ছত্র আধিপত্য গ্রহণ করতে না পারে। অর্থাৎ এই আন্দোলনের কেন্দ্রীয় লক্ষ্য ছিল ক্ষমতার বিকেন্দ্রীকরণ, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং সাংবিধানিক ভারসাম্য প্রতিষ্ঠা করা। এই গণ আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। দীর্ঘ আলোচনার পর 84টি সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়, যার মধ্যে 47টি ছিল সরকারের সংবিধান সংশোধন সম্পর্কিত, সরাসরি সংশোধন সম্পর্কিত। এই প্রস্তাবসমূহ 2025 সালের 17 অক্টোবর রাজনৈতিক দলসমূহের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়ে জুলাই জাতীয় সনদ হিসেবে আত্মপ্রকাশ করে। জুলাই সনদের প্রস্তাবগুলো রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামোকে পুনর্বিন্যাস করার লক্ষ্য বহন করে। এতে প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা পুনর্বিন্যাস, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা,
মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার মতো মৌলিক সংস্কার অন্তর্ভুক্ত ছিল। এই সনদের বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে 2025 সালের 13ই নভেম্বর রাষ্ট্রপতি জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ 2025 জারি করে। এই আদেশের মাধ্যমে সনদকে একটি কার্যকর আইনি কাঠামোর মধ্যে আনা হয় এবং জনগণের প্রত্যক্ষ মতামত গ্রহণের পথ উন্মুক্ত হয়। এই ধারাবাহিকতায় 2026 সালের 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে এই ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই গণভোট প্রায় 68.59% ভোটার হ্যাঁ ভোট প্রদান করে জুলাই সনদের পক্ষে সুস্পষ্ট এবং নিরঙ্কুশ সমর্থন ব্যক্ত করে, যা বর্তমান সরকারের ম্যান্ডেটের চাইতেও অনেক বেশি শক্তিশালী। একজন সচেতন নাগরিকের দৃষ্টিকোণ থেকে এই গণভোটের তাৎপর্য অত্যন্ত গভীর। এটি কেবল একটি নীতিগত অনুমোদন নয়, বরং এটি রাষ্ট্র ও জনগণের মধ্যে একটি নতুন সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট প্রতিষ্ঠা। জনগণের এই প্রত্যক্ষ ম্যান্ডেট স্পষ্টভাবে নির্দেশ করে যে নির্বাচিত প্রতিনিধিরা কেবল আইন প্রণেতা হিসেবে নয়, বরং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বিতীয় শপথ গ্রহণ করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধন সম্পন্ন করবেন, যে শপথ ইতিমধ্যে বিরোধী দল নিয়েছে। অতএব এই গণভোটের ফলাফলকে একটি সাধারণ রাজনৈতিক মতামত হিসেবে দেখা যায় না, এটি একটি সুস্পষ্ট সাংবিধানিক নির্দেশনা, যা জনগণের সার্বভৌম ক্ষমতার প্রত্যক্ষ বহিঃপ্রকাশ। গণভোটের সাংবিধানিক বাধ্যবাধকতা বনাম নোট অফ ডিসেন্ট। বর্তমান ক্ষমতাসীন বিএনপি নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না করার পক্ষে যে প্রধান যুক্তি উপস্থাপন করা হচ্ছে তা হলো, জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার সময় তারা সনদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারায় নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত প্রদান করেছিল। সুতরাং তাদের দাবি অনুযায়ী সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা নিজেদের দলীয় অবস্থান বা নির্বাচনী ইশতেহার অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে পারে এবং বাধ্যতামূলকভাবে জুলাই সনদ অনুসরণ করতে হবে না। কিন্তু এই যুক্তি কেবলই একটি দুর্বল যুক্তি নয়, এটি সাংবিধানিকভাবে অসঙ্গতিপূর্ণ, যৌক্তিকভাবে স্ববিরোধী এবং গণতান্ত্রিক নীতির সুস্পষ্ট পরিপন্থী। এই অবস্থানের অসারতা 3টি মৌলিক আইনি ভিত্তির আলোকে ব্যাখ্যা করা যায়। এখানে একটি মৌলিক সাংবিধানিক দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে। জনগণের প্রত্যক্ষ সার্বভৌম অর্থাৎ পপুলার সভরেন্টি বনাম সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার একটি দাবি। জনরায়ের সর্বোচ্চ সাংবিধানিক বৈধতা আসলে কি? বাংলাদেশের সংবিধানের 7-1 অনুচ্ছেদে সুস্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হবে জনগণ। এই নীতির আলোকে রাষ্ট্রের সকল সাংবিধানিক ও আইনগত কাঠামো শেষ পর্যন্ত জনগণের ইচ্ছার উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত।